এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ বিধানসভায় বাজেট পেশ অর্থমন্ত্রী অজন্তার। পরিকাঠামোগত উন্নয়ন ও ছাত্র যুব মহিলাদের সামাজিক অর্থনৈতিক সুরক্ষার উপর বিশেষ নজর দিয়ে আজ বিধানসভায় 2024-25 অর্থ বছরের রাজ্য বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ। কিছুদিন আগেই বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেছিলেন, এটা হবে আমার চতুর্থ বাজেট। এই বাজেট হবে বাস্তবসম্মত, একটি বুদ্ধিদীপ্ত বাজেট পেশ করাই হবে আমার মূল লক্ষ্য। ব্যয় সর্বদা বাজেটের 100% হওয়া উচিত বলেই মনে করি। গত 3 বছরের বাজেটে আমাদের খরচ অনেক সময় 80% পর্যন্ত পৌঁছেছে। তবে আমরা এই বছর একটি নতুন ফর্মুলা পরীক্ষা করতে যাচ্ছি, যেখানে আমরা বাস্তবসম্মত বাজেট নির্ধারণ করলে ব্যয় বাড়বে। আমাদের লক্ষ্য হলো এমন একটি বাজেট তৈরি করা যা সমস্ত অংশকে ছুঁয়ে যাবে। এবার পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সরকারি ব্যয় বাড়ানো হবে, পাশাপাশি নারী এবং যুবকদের অতিরিক্ত সুবিধা দেওয়ার চেষ্টা করা হবে। বাজেটে নারীর ক্ষমতায়ন, শিশু কল্যাণ এবং আসন্ন লোকসভা নির্বাচনের আগে চা বাগানের শ্রমিকদের জন্য গৃহীত প্রকল্পগুলির ধারাবাহিকতার জন্য বিশেষ পরিকল্পনারও প্রস্তাব করা হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে ভারতের মধ্যে আসাম তৃতীয় রাজ্য যারা বাজেটের মধ্যে সবুজায়নের জন্য অর্থ বরাদ্দ করে। 2023-24 অর্থবর্ষে এই খাতে বরাদ্দ ছিল 17,195 কোটি টাকা। এবারের বাজেটেও রাজ্যের প্রাকৃতিক শক্তি উৎপাদন এবং ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচির উপর ফোকাস করা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এবারের বাজেটে জলবায়ু পরিবর্তনের জন্য কেন্দ্রীয় সরকারের কর্মপরিকল্পনাকে মাথায় রেখে বাজেটের উপর সবুজায়নে জোর দেওয়া হবে। 2023-24 রাজ্য বাজেটে নেওগ সামাজিক সুরক্ষার উপর জোর দিয়েছিলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী আয়ুষ্মান আসাম যোজনা শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যাতে 27 লক্ষ পরিবারকে 5 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়া হয়। গত বছরের বাজেটে গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ বর্তমান মূল্য 5.67 লক্ষ কোটি টাকা অনুমান করা হয়েছিল, যা 2022-23 তুলনায় 15% বৃদ্ধি পেয়েছিল। 2023-24 সালে ব্যয় ছিল 1,35,348 কোটি টাকা, যা 2022-23 সালের সংশোধিত অনুমানের তুলনায় 11% কমেছে। এছাড়াও রাজ্যকে 4,407 কোটি টাকা ঋণ পরিশোধ করতে হবে। মনে করা হচ্ছে যে রাজ্য সরকার এই বছরের বাজেটেও কিছু বিভাগের অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে দেওয়ার প্রস্তাব দেবে। পাশাপাশি বাজেটে কর্মসংস্থান সৃষ্টির জন্য দরিদ্র সীমার নিচের পরিবার এবং নিম্ন আয়ের পরিবারগুলির মধ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রচারের প্রস্তাব করা হতে পারে। সরকার বেকার যুবকদের মধ্যে আরও কাজের সুযোগ তৈরি করতে পশু চিকিৎসা খাতের বৃদ্ধির উপর বিশেষ মনোযোগ দেওয়ার প্রস্তাব করতে পারে। অপরদিকে খিলঞ্জিয়ার স্বীকৃতি দাবি বরাকের 11 লক্ষ মাইমাল জনগোষ্ঠীর। মাইমাল সম্প্রদায়ের শুধু অধিকার খর্ব করা হয়নি, লুট হয়েছে জাতিগত পেশাও। মাইমালরা জাতিগত মৎস্য শিকারী, কিন্তু আজকের দিনে তাদের জাতিগত পেশা ও অধিকারকে কুক্ষিগত করা হয়েছে। ওবিসি শংসাপত্র জালিয়াতি করে কারা ফায়দা লুটছেন তা খতিয়ে দেখে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাইমাল সম্প্রদায়কে খিলঞ্জিয়া অন্তর্ভুক্ত না করলে বরাকের প্রায় 11 লক্ষ মাইমাল জাতির ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন বরাকবেলি মাইমাল কোঅর্ডিনেশন কমিটির নেতৃবৃন্দ। রবিবার বরাকবেলি মাইমাল কোঅর্ডিনেশন কমিটির ডাকে আয়োজিত মাইমাল মহাসম্মেলন ঘিরে সকাল থেকেই সরগরম ছিল নিলামবাজার। মাইমাল সম্প্রদায়ের জনগণের মধ্যে রীতিমতো উৎসবমুখর পরিবেশ ছিল। বরাকের নানা প্রান্ত থেকে যাকে যাকে মাইমাল সম্প্রদায়ের মানুষ যোগ দেন মহাসম্মেলনে। এদিন স্থানীয় মাছ বাজার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সকাল 10:30টার মধ্যে নিলামবাজারের উদ্দেশ্যে ছুটে যান মাইমাল সম্প্রদায়ের লোকেরা। স্বামী বীরজানন্দ বিদ্যানিকেতন হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠ রীতিমতো জনপ্লাবনে পরিণত হয়। মাইমাল সম্প্রদায়ের হাজার হাজার পুরুষ মহিলার উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় পুরো মাঠ। কোঅর্ডিনেশন কমিটির কোষাধ্যক্ষ নিজামুদ্দিনের পৌরোহিত্যে সম্মেলনের মূল বিষয়বস্তুর উপর বক্তব্য রাখেন বরাকবেলি মাইমাল কোঅর্ডিনেশন কমিটির সভাপতি ফখরুল ইসলাম, সম্পাদক শাহরুল আলম, উপসভাপতি আইনজীবী সেলিম আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ শামসুদ্দিন, আব্দুর রজ্জাক, শাহিদুর রহমান, আব্দুল মুনিম সহ একজাক মাইমাল সম্প্রদায়ের নেতা। বক্তারা দাবি করেন, বরাকবেলির মাইমাল সম্প্রদায়ের জনগণ শুধু মৎস্য চাষ ও মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। দীর্ঘদিন ধরে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও শৈক্ষিক সহ আর্থসামাজিক দিক থেকে অত্যন্ত পিছিয়ে রয়েছে এই সম্প্রদায়। এই সমাজের জনগণকে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওবিসি মর্যাদা দিলেও এখনও এসসি মর্যাদা দেয়নি সরকার।
কমিটির কর্মকর্তাদের অভিযোগ, মাইমাল সম্প্রদায়কে পরিকল্পিতভাবে বহু আগে থেকেই পিছিয়ে রাখা হয়েছে। এই পিছপড়া সম্প্রদায়ের কল্যাণে কেউ এগিয়ে আসেননি। পিছপড়া সমাজের জনগণের ন্যায্য দাবি বারবার সরকারের কাছে তুলে ধরা হলেও তাতে কোনো লাভ হয়নি। এখন পিঠ দেয়ালে ঠেকেছে। দেরিতে হলেও বরাক উপত্যকার করিমগঞ্জ, হাইলাকান্দি ও শিলচর 3 জেলার মাইমাল সম্প্রদায়ের জনগণের ঘুম ভাঙছে। তাই সরকারের কাছ থেকে ন্যায্য অধিকার আদায় করতে এবার মাইমাল সম্প্রদায়ের জনগণ ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামে নেমেছেন বলে দাবি করেন কোঅর্ডিনেশন কমিটির কর্মকর্তারা। তারা বলেন, বরাক উপত্যকার 3 জেলায় প্রায় 11 লক্ষ মাইমাল সম্প্রদায়ের জনগণ রয়েছেন, 5.5 লক্ষ ভোটার রয়েছেন। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে প্রায় 2.5 লক্ষ ভোটার রয়েছেন। বরাকবেলি মাইমাল সম্প্রদায়কে রাজ্যের খিলঞ্জিয়া ঘোষণা, এসসি মর্যাদা প্রদান, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কোর্সে কম করেও 2% আসন সংরক্ষিত করা, বরাকবেলি মাইমাল সম্প্রদায়ের জন্য জাতিগত জনগণনার ব্যবস্থা করা সহ গুরুত্বপূর্ণ দাবি সরকারের কাছ থেকে আদায় করাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। তারা বলেন, আসাম উপত্যকার মুসলিম সম্প্রদায়ের 5 জনগোষ্ঠীকে খিলঞ্জিয়ার অন্তর্ভুক্ত করা হলেও এই রাজ্যের আদিবাসিন্দা হচ্ছেন মাইমাল সম্প্রদায়। কিন্তু এই সম্প্রদায়কে উপেক্ষিত করা হচ্ছে, কারণ মাইমাল সম্প্রদায়ের মানুষ বরাকের 2টি লোকসভা কেন্দ্রের সাংসদ ও বর্তমানে 13টি বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্বাচনে মুখ্য ভূমিকা পালন করছেন। অথচ মাইমাল সম্প্রদায়ের জনগণের দুঃখ দুর্দশা বঞ্চনা সহ ন্যায্য অধিকারের কথা দিল্লি ও দিশপুরে পৌঁছায় না। এদিনের সম্মেলনে সরকার থেকে 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রস্তাব পেশ করা হলে তা সর্বসম্মতিতে গৃহীত হয়। দাবিগুলো হলো, বরাকবেলির 11 লক্ষ মাইমাল জনগোষ্ঠীকে রাজ্যের খিলঞ্জিয়া অর্থাৎ ভূমিপুত্র ঘোষণা করা, মাইমাল জনগোষ্ঠীকে অনুসূচিত জাতি অর্থাৎ এসসি মর্যাদা প্রদান করা, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কোর্সে কম করেও 2% আসন মাইমাল জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত করা ইত্যাদি। তবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে মাইমাল নেতারা তাদের অভিভাবক হিসাবে মান্যতা দিয়ে 4 দফা দাবি আদায়ে তার কাছে স্মারকপত্র পেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোঅর্ডিনেশন কমিটির কোষাধ্যক্ষ নিজামুদ্দিন দাবি করেন, মাইমাল সমাজকে পিছিয়ে রাখার অনেক ষড়যন্ত্র হয়েছে, তবে আর নয়, এবার জেগেছে মাইমাল সম্প্রদায়। সরকারের কাছ থেকে এই 4 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন জারি রাখবে সংস্থা। এদিনের মহাসম্মেলনের শেষ পর্ব মাইমাল জাতি জনগোষ্ঠীর অধিকার আদায়ে অতীতে যারা নানাভাবে সংগ্রাম করে প্রয়াত হয়েছেন, বরাক উপত্যকার নানা প্রান্তের সেই সব ব্যক্তিদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এদিন মাইমাল সম্প্রদায়ের লোকজন ছাড়া অন্য কোনো সম্প্রদায় ও জাতিগোষ্ঠী মানুষের উপস্থিতি ছিল না মহাসম্মেলনে। আয়োজক কমিটির টার্গেট ছিল উপস্থিতি কম করেও 50,000, কিন্তু এদিন উপস্থিতি ছিল প্রায় 12,000। শেষে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মহাসম্মেলনের সমাপ্তি ঘটে। অপরদিকে কিশোর সেতু মার্কেট, নবনির্মিত সেতুর অ্যাপ্রোচে বাজারের নামকরণ, এবার কিশোর সেতুর দাবিতে সোচ্চার দুধপাতিলবাসী। বরাকের উপর শিলচর দুধপাতিল সংযোগকারী নবনির্মিত সেতুটি বৃহত্তর দুধপাতিল সহ নদীর ডান তীরের বিস্তীর্ণ এলাকার মানুষের মনে যে আশা পূরণের সেতু হয়ে উঠেছে তা বলা বাহুল্য। সেতুর দাবি দীর্ঘকালের, প্রজন্মের পর প্রজন্মের চুকে ছিল ওপারে জেলার সদর শহরের সঙ্গে সরাসরি সংযোগ করে একটা সেতুর। এ নিয়ে এলাকাবাসী আন্দোলন সংগঠিত করেন বিভিন্ন সময়। অবশেষে বর্তমান সরকারের আমলে সেই স্বপ্নের সেতু বাস্তব রূপ পেল। সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী থাকাকালীন সেতুটির শিলান্যাস হয়, আর সম্প্রতি হিমন্ত বিশ্ব শর্মার বর্তমান মেয়াদে পুরোদমে যান চলাচল ও মানুষের পারাপারে সেতুটি চালু হয়। ফলে বিস্তীর্ণ এলাকাবাসী এই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে কোনো খামতি রাখছেন না। তবে এক্ষেত্রে বড়খলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথের প্রতি অধিক কৃতজ্ঞ বলে এক বাক্যে স্বীকার করেন দুধপাতিলের মানুষ। তারই প্রমাণ মিলল শনিবার সেতুর অ্যাপ্রোচের একপাশে আয়োজিত জনসভায়। মূলত সেতুটিকে কেন্দ্র করে অ্যাপ্রোচের পাশে একটি বাজারের নামকরণ ও কমিটি গঠনের উদ্দেশ্যে পড়ন্ত বিকেলে অস্তগামী সূর্যের আভায় সব বক্তাই বর্তমান সরকার এবং এলাকার প্রাক্তন বিধায়ক কিশোরনাথের কৃতিত্ব বলে হুল্লুম খুল্লা স্বীকার করেন। এদিন প্রাক্তন জিপি সভাপতি হানিফ লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় কিশোর সেতু মার্কেট নামকরণ করা হয় বাজারটির, পাশাপাশি বাজারের এক নির্বাহী কমিটিও গঠন করা হয়। সভাকে কেন্দ্র করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হানিফ লস্কর আবেগে উৎফুল্লিত কণ্ঠে বলেন, দুধপাতিলের মানুষের অর্ধশতক কাল আগের স্বপ্ন এই সেতু। সেতু নির্মাণের দাবিতে দফায় দফায় আন্দোলন সংগঠিত করেছেন এলাকার মানুষ।
অবশেষে বিধায়ক থাকাকালীন কিশোরনাথের তাগদা ও আন্তরিক তৎপরতায় সরকার সেতু নির্মাণের সাহায্যে এমনকি সেতুর শিলান্যাসে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্রকাশ্য সভায় কিশোরের কৃতিত্বকে স্বীকৃতি দেন। সেতুর অভাবে বিগত বহুকাল ধরে বৃহত্তর দুধপাতির মানুষ যে দুর্দশায় কাটিয়েছেন সেই ভোগান্তির সুর ধ্বনিত হয় প্রাক্তন বাস্তুকার বিদ্যুৎ বরণনাথের কণ্ঠে। তার সঙ্গে জুড়ি দিয়ে পূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত এসডিও মানিক লস্কর, প্রবীণ নাগরিক অকুলমণি নাথ, প্রাক্তন অধ্যাপক জালাল উদ্দিন বড়বুইয়া, মতিন লস্কর ও রঞ্জন নাথ জানান রাত বিরেতে শহরে যেতে বিশেষত মুমূর্ষু রোগীর চিকিৎসা, ছাত্রদের পড়াশোনা এবং এরকম হাজারো কাজে ব্যাপক কষ্টের মোকাবিলা করতে হতো, আজ সেটা অতীত। সেতু চালু হওয়ার সুবাদে ভোগান্তির অবসান ঘটায় এখানকার মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়েছে, যেন অন্ধকারের যুগ পেরিয়ে আলোর দিশা পেয়েছেন দুধপাতিলবাসী। তারা আরও জানান রাতে শিলচরে কোনো অনুষ্ঠান, কোনো নেমন্তন্ন ইত্যাদিতে যেতে হলে আগে ভাগে নৌকা জোগাড় করে যেতে হতো, এখন সেদিন নেই। সেতুটি তাই দুপারের সঙ্গে সংযোগ স্থাপন শুধু নয়, দুপারের মানুষের সম্পূর্ণ ভরসাস্থল। এদিকে সেতু চালু হওয়ার সুবাদে শহর শিলচর থেকে মানুষের যাতায়াত বৃদ্ধি পাওয়ায় নতুন একটা ব্যবসা কেন্দ্র হয়ে উঠেছে নদীর তীরে। সেতুর অ্যাপ্রোচের আশপাশ জুড়ে মাছ, মাংস, শাক সবজি থেকে সবই পাওয়া যাচ্ছে বাজারে। এরও কৃতিত্ব প্রাক্তন বিধায়ক কিশোরনাথের বলে জানান তারা। আর সে সুবাদে গড়ে ওঠা ওই বাজারের নামকরণ করা হয়েছে কিশোর সেতু মার্কেট নামে। এদিন বাজারের কার্যকরী কমিটিও গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান হয়েছেন আনোয়ারুল হক বড়বুইয়া, ভাইস চেয়ারম্যান দীপক নাথ, সম্পাদক সঞ্জীব নাথ, কোঅর্ডিনেটর হয়েছেন ফণীভূষণ নাথ। এছাড়াও রয়েছেন মোট 7 জন উপদেষ্টা ও আরও 7 জন সদস্য। সবাই বাজারে কিশোর মার্কেটের নামে সাইনবোর্ড টাঙ্গানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, কমিটির তরফে শীঘ্রই সরকারের কাছে নবনির্মিত সেতুটি বিধায়কের নামে অর্থাৎ কিশোর সেতু নামকরণের দাবি জানিয়ে স্মারকপত্র দেওয়া হবে বলে জানান কর্মকর্তারা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।